ডক সলিউশন ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত। আজকে লোন সেটেলমেন্টের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেন বা মেসেজ করেন বা ফোন করেন যে লোন কিভাবে আমরা সেটেল করতে পারি। আমরা একটা লোন নিয়েছি, এখন সেই লোনটা ঠিকমতো শোধ করতে পারছি না, বাড়িতে রিকভারি এজেন্ট এসে সমস্যা করছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলছে। তো আমরা চাইছি এই যে লোনটা, এটাকে একদম এই লোন থেকে চিরতরের নিষ্পত্তি। তো এই নিষ্পত্তি পেতে গেলে লোন সেটেলমেন্ট করতে হয়। তো সেই লোন সেটেলমেন্টের সঠিক প্রক্রিয়াটা কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ ভুল সেটেলমেন্ট এজেন্সির হাতে টাকা দিয়ে টাকাটাও যায় এবং লোন সেটেলও হয় না, কিস্তি চলতেই থাকে। এরকম সমস্যাও হয়। আর সঠিক পদ্ধতিতে লোন সেটেলমেন্ট করতে গেলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত ব্যাখ্যা করব কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে লোন সেটেল করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে লোন সেটেল কি এবং কেন দরকার আপনারা প্রত্যেকেই জানেন, তবুও যারা জানে না তাদের ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই। ধরুন আপনি একটা 1,00,000 টাকার লোন নিয়েছেন, আপনি সেই লোনটা শোধ করতে পারছেন না এবং 40 থেকে 60,000 টাকার বিনিময়ে আপনি সেই লোনটার অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে চাইছেন। এইটা করার যে পদ্ধতি, সেটাকেই লোন সেটেলমেন্ট বলা হচ্ছে। এই লোন সেটেলমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে উপযুক্ত কারণ দেখাতে হবে, অথবা আপনার আইনজীবীকে উপযুক্ত কারণ তুলে ধরতে হবে, যাতে করে ব্যাংক এটা বিশ্বাস করে যে আপনার কোনো কঠিন সমস্যা, আপনার চাকরি নেই, আপনার বিজনেসের ক্ষতি হয়ে গেছে, অথবা আপনার বাড়ির কেউ গুরুতর অসুস্থ থাকার কারণে আপনি এই লোনটা শোধ করতে পারছেন না। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব সহজে অল্প খরচের মধ্যে আপনার লোন অ্যাকাউন্ট থেকে চিরতরে নিষ্পত্তি পেতে পারেন। এখন বিষয় হচ্ছে, লোন সেটেলমেন্টের যে আরবিআই এর গাইডলাইন রয়েছে, সেই আরবিআই এর গাইডলাইন অনুযায়ী আপনার যদি লোন সেটেলমেন্ট করতে হয়, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা ডিজিটালি মনিটরিং হয় এবং প্রিপেমেন্ট চার্জ লিমিট, এই সমস্ত কিছু পদ্ধতির মধ্যে দিয়ে, একটা সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু এই সেটেলমেন্টটা ঘটে। সুতরাং হুট করে কোনো জায়গায় টাকা পয়সা দেওয়ার আগে সঠিক আইনটা, সঠিক পদ্ধতিটা অবশ্যই দেখে নেবেন এবং জেনে নেবেন। তো আমি কথা বেশি না বাড়িয়ে ডাইরেক্ট লোন সেটেলমেন্টের যে প্রথম ধাপ, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথম যে ধাপ লোন সেটেলমেন্টের, সেটা হচ্ছে, ধরুন আপনি দুটো ইএমআই মিস করেছেন কিংবা 3টে ইএমআই মিস করেছেন। এবার আপনার বাড়িতে ফোন আসবে, রিকভারি এজেন্টরা বারবার মেসেজ করবে, এরকম সমস্যা দেখা দেবে। আপনি তখন চাইবেন যে এই যে ফোন আসছে, এটা থেকে আপনি নিষ্পত্তি পেতে চাইবেন। তাহলে আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আপনি লোন শোধ করবেন না এবং সেটা সেটেলমেন্ট করবেন, তাহলে আপনাকে একটা আগাম নোটিশ তৈরি করতে হবে। নোটিশ দিয়ে আপনার আইনজীবীর মাধ্যমে আইনজীবীর লেটার হেডে নোটিশটা লিখে স্পিড পোস্ট করে পাঠাতে হবে যে ব্যাংক বা যে অফিস থেকে আপনি লোন করেছেন তাদেরকে। আপনি যখন পাঠাবেন, সেখানে আপনি উল্লেখ করবেন যে আপনার কি সমস্যা, কি আর্থিক সমস্যার কারণে আপনার ব্যবসা চলছে না, চাকরি চলে গেছে, কিংবা শারীরিক অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, যে কোনো কারণে আপনি কেন এই লোনটা শোধ করতে পারছেন না বা আপনার ইএমআইটা মিস করেছেন। এই নোটিশটা আপনাকে পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা গাইডলাইনের মধ্যে আছে, যাতে আপনার সেটেলমেন্টের একটা ধাপ হিসাবে আপনাকে নিজের আত্মরক্ষার স্বার্থে এই নোটিশটা আপনাকে নিজের দায়িত্বে পাঠাতে হবে, আপনি যখন ইএমআই দিতে পারছেন না। ঠিক আছে, প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপে হচ্ছে, যখন আপনি 2টো অথবা 3টে ইএমআই মিস করবেন, তখন আপনার যে লোন অ্যাকাউন্টটা আছে ওটাকে এনপিএ করে দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে এনপিএ হয়ে যায়, তবে টাইম লিমিটটা ভ্যারি করে, কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 2 মাস, ওটা ডিপেন্ড করে আপনার কেমন, আপনার ব্যাংকের সাথে সম্পর্ক কীরকম তার উপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, মোটামুটি আপনার যখন অ্যাকাউন্ট এনপিএ হয়ে যায়, তখন আপনার বাড়িতে পরপর নোটিশ আসা শুরু হয়। প্রথম যে নোটিশটা আসবে সেটা রিকল নোটিশ আসে। রিকল নোটিশে বলা থাকে যে আপনাকে সমস্ত যে টাকা বাকি আছে সেটাকে পেমেন্ট করতে হবে। তার জন্য কিছু একটা টাইম লিমিট থাকে, 50 দিন, 60 দিন একটা টাইম লিমিট থাকে। সেই 60 দিনের মধ্যে আপনাকে এই টাকা পেমেন্ট করতে হয়। আপনি যদি সেই নোটিশটা মানে অনুযায়ী টাকা পেমেন্ট না করেন, তারপরে আপনার বাড়িতে আবার একটা ডিমান্ড নোটিশ আসবে। ডিমান্ড নোটিশ আসলেও একই কথাই থাকবে, আপনাকে পুরো টাকা পে করতে বলা হবে। এরপর এই দুটো নোটিশের পর আপনার বাড়িতে আসবে আরবিট্রেশনের নোটিশ। আরবিট্রেশনের যে নোটিশটা আসে, এটা হচ্ছে সেটেলমেন্টের একটা ধাপ। আরবিট্রেশন নোটিশটাকে আপনাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। তো এই 3টে নোটিশ আপনার বাড়িতে যদি আসে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এরপর নেক্সট প্রসেসে যেতে হবে।
প্রত্যেকটা নোটিশকে আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্যে সঠিকভাবে জবাব দিতে হবে। এই জবাবগুলো প্রত্যেকটাই আপনাকে নিজের সমস্যাকে তুলে ধরে এবং আইনি যে মারপ্যাঁচগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে এটা রিপ্লাই করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার যে আরবিট্রেশনের যে নোটিশটা থাকবে সেখানে যে অ্যামাউন্ট ওরা চাইবে, ওরা ধরুন আপনার 1,00,000 টাকা লোন আছে, ওরা বলল 80,000 টাকা দিন, আমরা এই লোনটা ক্লোজ করে দেবো। এবার বিষয় হচ্ছে আপনার কাছে 80,000 টাকা দেওয়ার মতো টাকাও নেই, তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু এই আরবিট্রেশনের যে নোটিশ আছে এটার বিরুদ্ধে আপনাকে একটা অবজেকশন জানাতে হবে অথবা আপনাকে একটা রিপ্লাই করতে হবে। তো এটা আপনাদের যারা আইনজীবী আছেন তেনারা এই বিষয়টা করে দেবেন। কিন্তু আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই নোটিশগুলো বাড়িতে আসলে ফেলে রাখবেন না অথবা মানে ইগনোর করবেন না, এটাকে গুরুত্ব দিয়ে দেখুন। এই নোটিশগুলোর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যেহেতু আপনারা একটা ব্যাংকের বা একটা বড় সংস্থার থেকে একটা টাকা নিয়ে রেখেছেন, সুতরাং আপনাদেরও কিছু দায়িত্ব আছে, সুতরাং এইগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। তারপর কি হয়, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি, দ্বিতীয় ধাপের কথা যেটা বললাম সেটেলমেন্টে, এটা তো আমি বললাম। এরপর ৩ নম্বর যে ধাপ সেটা হচ্ছে সেটেলমেন্ট। আরবিট্রেশন নোটিশ আপনার বাড়িতে চলে এলো, আরবিট্রেশনের নোটিশের রিপ্লাই আপনি ঠিকভাবে করলেন, তারপর আপনাকে সেটেলমেন্টের যে ৩ নম্বর ধাপ সেটাতে আপনাকে আসা হয়। সেটেলমেন্টের ৩ নম্বর ধাপে আপনি দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ওয়ান টাইম সেটেলমেন্ট আর একটা হচ্ছে রেগুলার ইনস্টলমেন্টের মাধ্যমে সেটেলমেন্ট। ওয়ান টাইম সেটেলমেন্টে আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী যদি আপনি 1,00,000 টাকা লোন নিয়ে থাকেন তো 25,000 টাকার উপরেই আপনাকে সেটেলমেন্ট করতে হবে, ওর নিচে নামা যাবে না। মোটামুটি আপনাকে 25% পে করতে হয় ওটিএসে, ওয়ান টাইম সেটেলমেন্টে। আর যে পদ্ধতি আরেকটা সেটা হচ্ছে রেগুলার সেটেলমেন্ট, যেখানে 3 থেকে 4 মাসের কিস্তিতে আপনাকে পেমেন্ট করতে হয়। তো 3 থেকে 4 মাস হতে পারে, বা আপনি বা আপনার যে আইনজীবী থাকবেন তার কথার উপরে এটা 5 থেকে 6 মাস হতে পারে, বা আপনার পরিস্থিতির উপরে এটা আরও বাড়তে পারে। কিন্তু যত আপনার ইনস্টলমেন্টের বাড়বে তত আপনার আপনার যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টটাও কিন্তু বাড়ে। তো এটা একটা বিষয় গেল। তো রেগুলার সেটেলমেন্ট আর ওয়ান টাইম সেটেলমেন্ট দুটো পদ্ধতিতে সেটেলমেন্ট হয়। তো তবে একটা কথা বলি যে ওয়ান টাইম সেটেলমেন্টটা কিন্তু দ্রুত এবং নিরাপদ পদ্ধতি। এরপর আপনাকে যেটা 4 নম্বর ধাপ সেটা হচ্ছে সেটেলমেন্টের নোটিশ ও যাচাই। আপনি যখন সমস্ত নোটিশের জবাব ঠিকঠাকভাবে দেবেন, তারপর আপনি একটা সেটেলমেন্টের অফার নিজের তরফ থেকে পাঠাতে পারেন। কথার কথা, আপনার 1,00,000 টাকা লোন আছে, আপনি চাইলেন যে আপনি 40,000 কি 50,000 টাকায় সেটেলমেন্ট করবেন। তো আপনি সেইটাকে 40 থেকে 50,000 টাকার অ্যামাউন্টে সেটেলমেন্ট করতে চাইছেন এবং কেন এত কম টাকায় সেটেলমেন্ট করতে চাইছেন তার উপযুক্ত কারণ দেখিয়ে একটা লেটার আপনি অফার হিসাবে আপনি যে ব্যাংকে লোন নিয়েছেন তাদেরকে পোস্ট করুন স্পিড পোস্টের মাধ্যমে। যখন আপনি পোস্ট করবেন, সেই ব্যাংক যদি আপনার এই অফারটাকে অ্যাকসেপ্ট করে তাহলে ওরা একটা সেটেলমেন্ট লেটার আপনাকে পাঠাবে। সেই সেটেলমেন্ট লেটারে একটা ডেট থাকবে, সেই ডেটে আপনি যে 40,000 50,000 টাকার কথা বলেছেন সেই টাকা নিয়ে গিয়ে সেটেলমেন্ট করে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওই লোনটা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এটা হচ্ছে সেটেলমেন্টের একটা সঠিক পদ্ধতি যেটা আমি আপনাদেরকে বললাম। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাপ আছে, বিভিন্ন কোম্পানি আছে। কিছু কোম্পানি ধরুন বিভিন্ন রকমের আছে, কোনো মাইক্রো ফাইন্যান্স আছে, ব্যাংক আছে, সবার কিন্তু পার্ট পদ্ধতি প্রসেস আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে 19-20 এদিক ওদিক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে টাইম লিমিটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটু আধটু ডিফারেন্স থাকে। তো যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি সেটা হচ্ছে ফ্রড এবং রিকভারি যারা এজেন্ট আছে সেই বিষয় থেকে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। অনেকেই অহেতুক ভয় পেয়ে যান রিকভারি এজেন্টদের কথা শুনে, যারা ধমক দেয়, বাড়িতে এসে উল্টোপাল্টা কথা শোনায়, এতে একদম ভয় পাবেন না। আমি বারবার বলি, মানুষের শরীর মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এই বিষয়গুলো থেকে চিন্তা করে ভয় পেয়ে। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি শোধ করতে না পারেন, উপযুক্ত কারণ যদি আপনার কাছে থাকে যে আপনি কেন শোধ করতে পারছেন না, তাহলে দয়া করে ভয় পাবেন না। কারণ লোন নিয়েছিলেন আপনি শোধ করার জন্যই, আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে বা যে কোনো কারণে আপনি শোধ করতে পারছেন না, তাই জন্যে এমন নয় যে আপনার জেল হবে, জরিমানা হবে। তো রিকভারি এজেন্টদের যারা যে গুন্ডামি, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল, সেই রায়টা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, যেখানে আপনি রিকভারি এজেন্টদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন।
এছাড়াও বেশিরভাগ রিকভারি এজেন্টরা কিন্তু ফেক হয়। তো সুতরাং আপনাদেরকে সচেতন থাকার এই বিষয়ে অনেকটা সচেতন থাকার দরকার রয়েছে। তো এই মোটামুটি ভিডিওতে আমি যেটা সেটেলমেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা এটাই। আচ্ছা, এছাড়া আরেকটা কথা আপনাদের জেনে রাখা দরকার, অনেকেই আছেন যারা একটা ব্ল্যাঙ্ক চেক ব্যাংকে জমা রেখে লোন নেন। হয় এটার ফলে কি হয়, ধরুন আপনি যখন টাকা পেমেন্ট করতে পারলেন না, তখন অনেক সময় ব্যাংক কি করে, ওই যে আপনার ব্ল্যাঙ্ক যে চেকটা জমা রেখে এসেছিলেন সেটাকে ওরা ব্যাংকে জমা করে এবং চেকটা বাউন্স হয়ে চেক বাউন্সের মামলা আপনার বিরুদ্ধে শুরু হয়। তো চেক বাউন্সের মামলা যদি শুরু হয়, আপনার বিরুদ্ধে যদি সমন আসে বাড়িতে, তো এটাতেও ভয় পাওয়ার কারণ নেই। সমন যদি আপনার বাড়িতে আসে, আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং একই দিনে, যেদিনে আপনার সমনের ডেট হবে সেদিনে আপনাকে জামিন দিয়ে দেওয়া হয়, কোর্ট থেকে জামিন পাওয়া যায়। সুতরাং এটাতে ভয়ের কিছু বিষয় নেই। তবে সাবধান থাকার প্রয়োজন আছে সব ক্ষেত্রেই। আইনি যে কোনো প্রসেসেই আপনাকে সাবধান থাকার প্রয়োজন আছে। আমি এই যে প্রসেসটা, সেটেলমেন্টের যে প্রক্রিয়াটা আজকে আলোচনা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ আনসিকিউরড লোনের ক্ষেত্রে। যারা কোনো রকম মর্টগেজ দিয়েছেন, প্রপার্টি মর্টগেজ দিয়ে যদি কেউ লোন করে থাকেন, ধরুন ফিক্সড ডিপোজিট রেখেছেন, কোনো প্রপার্টি মর্টগেজ রেখেছেন, সেই লোনের সেটেলমেন্টের পদ্ধতি কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে যদি আপনার প্রপার্টি মর্টগেজ থাকে এবং আপনার বাড়িতে 13/2 অথবা 13/4 এরকম নোটিশ বাড়িতে এসে থাকে, অতি দ্রুত পদক্ষেপ নিন। যদি আপনি মর্টগেজ প্রপার্টি নিয়ে লোন শোধ না করে বসে থাকেন, আপনার বাড়িতে 13/2 বা 13/4 সারফেসি অ্যাক্টের আন্ডারে নোটিশ আসে, আপনাকে রিপ্লাই করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ ব্যাংক আপনার যে মর্টগেজ করা প্রপার্টি আছে সেটা দখল নিয়ে নেবে। অনেকেই আছেন যারা শুধুমাত্র একটু অজ্ঞতার কারণে অথবা একটু মানে দেরি করার কারণে তাদের প্রপার্টি কিন্তু ব্যাংকের দখলে চলে গেছে। সুতরাং যারা আনসিকিউরড লোন আছেন তারা এই পদ্ধতিতে সেটেলমেন্ট করতে পারেন এবং অবশ্যই ফেক যারা সেটেলমেন্ট এজেন্সি আছে সেখান থেকে সাবধান থাকবেন। অনেকেই জানায় যে তারা টাকা দিয়েছে, সেটেলমেন্ট করে নিয়েছে, তারপরেও তারা ইএমআই দিয়ে যাচ্ছে, তাদের ব্যাংকে সেই টাকা ক্রেডিটই হয়নি। সুতরাং সাবধানভাবে সচেতনভাবে সেটেলমেন্ট করুন। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, আশা করি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের লোন সেটেলমেন্ট নিয়ে যে মনের ভয় আছে সেটাকে দূর করুন এবং আইনের সঠিক ব্যবহার করুন। আইন কিন্তু আপনাদের স্বার্থেই আছে। সঠিকভাবে ব্যবহার যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের যে অধিকার সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো আরও একবার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং জয় হিন্দ, জয় ভারত।